নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। 2026 বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি মেরে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই শহীদ যে মঞ্চ, সেখান থেকে কিন্তু সেই নির্বাচনের ঢাকে কাঠি মারলেন তিনি এবং উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আজই ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন তিনি। এবং ইতিমধ্যেই কিন্তু ভুয়ো যে ভোটার কার্ড এবং সেই সঙ্গে ভিন রাজ্যে বাঙালি যে হেনস্থা, সেই ইস্যুগুলোকেও সামনে চলে এসেছে। তাহলে কি 2026 বিধানসভা নির্বাচনে বিজেপিকে আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং বাঙালি অস্মিতা ইস্যু, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ওঙ্কার বাংলার সম্পাদক বিপ্লব দাস। 21শে জুলাই বাংলার রাজনৈতিক ইতিহাসে একটা মাইল ফলক বলা যায়, মাইলস্টোন বলা যায়। কারণ 13 জন শহীদ হয়েছেন এবং সেই শহীদদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কিন্তু যুব কংগ্রেস, মানে কংগ্রেসের পুরো টিম তার সঙ্গে ছিল না, ছিলেন যুব কংগ্রেসে। যুব কংগ্রেসের সঙ্গে কংগ্রেসে মানে একদম আমরা যেটা বলি যে মানে কংগ্রেসই যারা, কট্টর কংগ্রেসই যারা, প্রদেশ কংগ্রেস আর কি, প্রদেশ কংগ্রেস এবং যুব কংগ্রেস দুটো ভাগ ছিল সেখানে। সেই যুব কংগ্রেসের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন, সেই আন্দোলনমুখী সমস্ত মানে কংগ্রেসও তাকে সাপোর্ট না করলেও কিন্তু মনের দিক দিয়ে সকলেই ছিলেন। এখানে প্রিয়রঞ্জন দাসমুন্সী থেকে সৌগত রায় তৎকালীন নেতা, আজকে প্রিয়রঞ্জন দাসমুন্সী নেই। এই প্রসঙ্গে একটুখানি ছুঁয়ে যাই যে আজকে যদি বাংলা রাজনৈতিক ইতিহাসে প্রিয়রঞ্জন দাসমুন্সী বেঁচে থাকতেন তাহলে বাংলার রাজনৈতিক ইতিহাসটা কি হতো সেটাও কিন্তু আমরা একটু জানতে পারতাম। কিন্তু প্রিয়দা আজ নেই, তাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয়দাকে কিভাবে কাজে লাগাতেন বা প্রিয়রঞ্জন দাসমুন্সী কংগ্রেসে থাকতেন না কিভাবে করতেন আর কি, আজকে রাজনৈতিক ধারা কিন্তু অন্যভাবে বইতে পারতো। তা প্রিয়রঞ্জন নেই, সেখানে প্রিয়রঞ্জন দাসমুন্সী। এরপরে যদি আসি যে এই যে মাইল ফলক, একটা মাইলস্টোন 21শে জুলাই, 32 বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে, মানে এই সমাবেশ হচ্ছে। এই সমাবেশের আরেকটা তাৎপর্য কী জানো, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় একটা আন্দোলনমুখী, তার চরিত্রই হচ্ছে আন্দোলন। তিনি নিজে বলেনও যে আমার আন্দোলনেই আমার জন্ম, মানে এরকম কথা তিনি বলেন। সেই জায়গাটা থেকে দেখো আজকে ক্ষমতায় প্রায় 2011 সাল থেকে আমরা বসেছি 2025, 14 বছর ক্ষমতায়। কিন্তু দেখো আন্দোলন থেকে কিন্তু তিনি বিমুখ নয়। এবং এই আন্দোলন আমি মাইলস্টোন বা মাইল ফলক এই জন্যই বললাম যে একজন মানে শাসক থেকেও, ক্ষমতায় থেকেও তিনি কিন্তু আন্দোলনের পথ হারাননি এবং প্রতি বছর এই দিনটাকে তিনি শক্তি বিচার করেন, তার দলের শক্তি কতটা। এটা কিন্তু একটা বড় বিষয় ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে। আমার অন্তত জানা নেই যে এই রকমভাবে প্রতি বছর একটা শাসক দল সে মানে এইভাবে তার নিজের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে যাচাই করার জন্য একদিকে, অন্যদিকে হচ্ছে যে আন্দোলন, যে কোনো বিষয় নিয়ে সেটা ঠিক হোক ভুল হোক, একটা ন্যারেটিভ তৈরি করে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এই 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেলেন। যেমন আজকের দিনে দুটি বিষয় এই আন্দোলনে, একটা হচ্ছে যে সচিত্র পরিচয়পত্র, সেই সচিত্র পরিচয়পত্র আজকে আমরা ভোট দিচ্ছি। কিন্তু যদি দেখি সারা ভারতবর্ষ জুড়ে এই সচিত্র পরিচয়পত্র নিয়ে কিন্তু এখন একটা বিরোধীরাই দাবি তুলল। বিশেষ করে আমরা যদি মহারাষ্ট্রের ইলেকশন দেখি, মহারাষ্ট্র হরিয়ানা এই ইলেকশনের পরে, দিল্লি ইলেকশন এর পরেই কিন্তু বিরোধীরাই দাবি তুলে, তৃণমূল কংগ্রেসও দাবি তুলেছে যে এই রাজ্যে প্রচুর নাকি অন্য রাজ্যের ভোটার ঢুকেছে এবং তাই নিয়ে কিন্তু তারা ইলেকশন কমিশনের কাছে ধর্ণা দিয়েছে। আর ঠিক এই জায়গাতেই ইলেকশন কমিশন যখন এই সংস্কার করতে নামছে তখন কোথাও যেন একটা বাংলা এবং বাঙালির সম্মান এইটা সামনে নিয়ে চলে, অর্থাৎ বাংলা অস্মিতা। তো আজকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এটা খুব তাৎপর্যপূর্ণ যে বাংলায় আবার ভাষা আন্দোলন হবে। আমি জানি না যে আমরা সেই স্বাধীনতা সংগ্রামের সময় বাংলার ভাষা আন্দোলন দেখেছিলাম, আর তারপরেই আবার একটা বাংলায় ভাষা আন্দোলন। এটা কিন্তু রাজনৈতিকভাবে খুব মানে তাৎপর্যপূর্ণ যে আবার বাংলায় একটা ভাষা আন্দোলন হবে। আগামী 27শে জুলাই থেকে সেই ভাষা আন্দোলন শুরু হবে। নানুক দিবস সেদিন এবং শনিবার রোববার প্রতি জেলায় জেলায় এই নিয়ে মিছিল মিটিং এসব তো চলবেই। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে সাংসদ এবং সমাজের যারা বিশিষ্ট তাদেরকে নিয়েও গান্ধী মূর্তির পাদদেশে এই ভাষা আন্দোলনের মানে নানা রকম ধর্ণা এসব চলবে আর কি। তো এইটা যেমন একদিকে, আরেক দিকে হচ্ছে যে এই যে বাংলা বাঙালির অস্মিতা এবং একটা ভোটারও যদি বাদ যায় তাহলে কিন্তু তিনি দিল্লিতে ধর্ণা দেবেন বলছেন, অর্থাৎ দিল্লি ইলেকশন কমিশনে তিনি ধর্ণা দেবেন। এখন এইটাই হচ্ছে আগামী 2026-এর লোকসভা নির্বাচনে
যেটা আমরা এখন বিহারে দেখলাম, প্রায় 41 লক্ষ ভোটার কিন্তু বাদ গেছে। এটা কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ যে এতদিন যে বিরোধীরা বলছিল, যে তুলে দিয়েছিল যে দিল্লিতে এত ভোটার যোগ হয়েছে, আমাদের মহারাষ্ট্রে নাকি প্রচুর ভোটার যোগ করা হয়েছে নতুনভাবে, কিন্তু যখনই নির্বাচন কমিশন কোমর বেঁধে নামছে এবং বিশেষ করে পাহেলগাঁও যে কাণ্ড, সেই পাহেলগাঁও কাণ্ডের পরে অনুপ্রবেশ একটা বড় ইস্যু। অপারেশন সিঁদুরের পরে কিন্তু এই অনুপ্রবেশ একটা বড় ইস্যু এখন। সেই অনুপ্রবেশে বিশেষ করে অসম, বাংলা, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা এই রাজ্যগুলো কিন্তু নজরে রয়েছে অনুপ্রবেশের ক্ষেত্রে, বিশেষ করে পশ্চিমবঙ্গ। কারণ পশ্চিমবঙ্গে একটা বাংলাদেশের সঙ্গে একটা অরক্ষিত জমি, মানে সীমান্ত রয়েছে, কিন্তু সীমানা যে কাঁটাতারের বেড়া বা কিছু নেই, সেখান থেকে প্রচুর মানুষ প্রবেশ করছে। এই যে কাঁটাতারের বেড়া, সেটা শুধু কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা এই নিয়ে বিতর্ক রয়েছে, জমি সমস্যা রয়েছে, এটা নিয়ে চলছে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে অনুপ্রবেশ ইস্যু কিন্তু আগামী 26-এর নির্বাচনে একটা বড় ইস্যু হতে চলেছে। তুমি যদি দেখো এখনও পর্যন্ত প্রায় 41 লক্ষ ভোটার কিন্তু বাদ গেছে আমাদের বিহার যে নির্বাচন কমিশন, বিহারের নির্বাচনের আগে। এখন সেটা কোথায় গিয়ে শেষ হবে, কিন্তু এই বাংলায় আগামী মাস অর্থাৎ অগাস্ট থেকে। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের কাছে যে সমস্ত যে ভোটার আইডি যেগুলো আমরা বলি, অর্থাৎ ভোটার কার্ড বলো, আধার কার্ড বলো, প্যান কার্ড বলো, যাই বলো, এখন কিন্তু তুমি টাকা দিলে এগুলো পাওয়া যায়। আপনি যেমনটা বলছেন যে বিহারে অলরেডি সংশোধন শুরু হয়ে গেছে, কিন্তু আজকের 21শে জুলাই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বাংলায় যদি একজনও ভোটার নাম বাদ যায়, তাহলে কিন্তু উনি দিল্লিতে দরবার করবেন এবং কমিশন ঘেরাও করবেন। ভোটার তালিকায় নিবিড় সংশোধন ইতিমধ্যে বিহারে 41 লক্ষ, মানে আজকের দিন পর্যন্ত 41 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। এটা কোথায় গিয়ে দাঁড়াবে জানা যাচ্ছে না। এবার এই পশ্চিমবঙ্গে আমাদের যদি বিভিন্ন জেলার জনবিন্যাসের চিত্র দেখা যায়, সেটা কিন্তু মারাত্মকভাবে একটা বেড়ে গেছে কিছু কিছু জেলাতে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা যেগুলো এখন মনে করি যে নাগরিকত্বের প্রমাণ কি আমরা বলি, ভোটার কার্ড, আমাদের কি বলে আধার কার্ড, তারপরে প্যান কার্ড, এগুলো আমরা বলি যে নাগরিকত্ব, কিন্তু এগুলো এখন যেভাবে ফেলো করি মাখোতেল অবস্থা, মানে টাকা ফেললেই তুমি কিন্তু এই কার্ড হাতে হাতে পেয়ে যাচ্ছ। তো এই জায়গা থেকে যদি একটাই যে নিবিড় ভোটার কার্ড, নিবিড় সংশোধন না হয়, তাহলে কি আদৌ স্বচ্ছ ভোট বা স্বচ্ছ ভোটার তালিকা হবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আর এই জায়গাটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস চুপ হয়ে আছে। এটাই এখন বড় প্রশ্ন যে আগামী 26-এর নির্বাচনে এটা কিন্তু একটা বড় ইস্যু হতে চলেছে, এবং যার জন্য এই যে বাংলা এবং বাঙালির সম্মান, এটাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নামছেন। এবং অন্যান্য রাজ্যে তিনি বলেছেন যে তারাও অন্যান্য ভাষা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে নামবেন। এখন দেখার যে 2026-এর নির্বাচনে আগে এই যে বাঙালি অস্মিতা, সেটা নিয়ে এ রাজ্যে রাজনীতি কোন পথে এগোয়, এটা যেমন একদিকে। এবার অন্যদিকে দেখো, আজকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে মা কালী মা দুর্গা বলিয়েছি, এইবারে 26-এর পরে আমরা জয় বাংলা বলাবো, তাই তো? এটা বলেছে। তো এই জায়গা থেকে যদি আমরা দেখি, এটা কিন্তু একটা বড় বিষয়। বিজেপি কিন্তু 2021-এর নির্বাচনে যে স্ট্র্যাটেজিতে মানে ওরা প্রচার করেছিল, এবারে কিন্তু গত 18ই জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সভা করলেন, সেখান থেকে তিনি যে একটা সুর বেঁধে দিয়ে গেছেন, সেখানেও কিন্তু তিনি তার কথার মধ্যে একটা বাঙালি অস্মিতা, মা কালী, এখানে কিন্তু জয় শ্রীরাম ছিল না, এবং তাই নিয়ে সংবাদ মাধ্যমেও সেগুলো উঠে এসেছে। এইখানটাতে একটা বড় বিষয় যে এই যে বাঙালি অস্মিতা, শুধু তাই নয়, যে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে 2021 সালে বিজেপি সেভাবে পৌঁছতে পারেনি। এবারে কিন্তু সেই জায়গাটায় তারাও নামছে, এবং দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেখানে বলেছে এই কথাটা, যে এই যে বাংলার যে অর্থাৎ ভাষা আন্দোলন যেটা হবে, সেখানে সমাজের বিশিষ্ট জনদের নিয়ে হবে, গান্ধীমূর্তির পাদদেশে। এটা কিন্তু নরেন্দ্র মোদীর ওই বক্তব্যের প্রেক্ষিতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা আজকে ঘোষণা করলেন। এখন দুজনই মানে 21-এর নির্বাচনে যেটা দেখেছিলাম, বা 24-এর নির্বাচনে যে স্ট্র্যাটেজিতে আমরা দেখেছিলাম, এবারে কিন্তু বিজেপির স্ট্র্যাটেজি চেঞ্জ। তারা মানে বাংলার সংস্কৃতি তো একটা অন্য রকম, অন্যান্য রাজ্যের সঙ্গে তাদের মেলে না। কারণ আমরা দেখেছি যে 2021-এর নির্বাচনে বা 2024-এর নির্বাচনে
বিজেপি সবসময় অন্যান্য রাজ্যে যেভাবে ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতো সেটার সঙ্গে বাংলাকে মিলিয়ে নিত, কিন্তু এইবারে তারা কিন্তু সেটা করতে যাচ্ছে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভারতবর্ষের মধ্যে যতজন এখন রাজনীতিবিদ আছেন সব থেকে মানে বর্ষিয়ান এবং আমি বলবো কি যে মানে সব থেকে মানে বুদ্ধিদীপ্ত রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওই আমরা বলি না একটা চাল টিপলে বলে দেওয়া যায়, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বোঝেন, মানুষের পালসটা ভীষণ বোঝেন, মানুষ কোনটা খায়, মানুষকে কোনটা ধরতে হবে, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটাতেই ধরেছেন। এবং আজকে দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকটা জিনিস বলেছে, E2 অর্থাৎ একদিকে হচ্ছে ইডি, একদিকে ইলেকশন কমিশন। আর দেখো এই দুটো নিয়ে কিন্তু 26শে নির্বাচনের বড় খেলা। এখন দেখার যে আরেকটা সামনে আনেননি E2 এর মধ্যে ইডি, যেটা প্রশ্ন এই রাজ্যে ভোটের আগে মানে 26-এর ভোটের আগে এই যে E1টা মানে E1 হচ্ছে ইডি আর E2 হচ্ছে যেটা বলেছেন ইলেকশন কমিশন, টোটাল E2। এই 1 আর 2, 1টাকে তিনি অতটা গুরুত্ব দেননি, কিন্তু এটাও ঘটনা যে আগামী 26শে নির্বাচনের আগে এই রাজ্যের জন্য আবারও E1টাও কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 21শে জুলাই ঠিক তার 1-2 দিনের মধ্যেই 2 বছর আগে গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, তিনি এই মঞ্চে বক্তব্য রেখেছিলেন। তাই আগামী 2026-এর নির্বাচনের যে দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তাসগুলো ফেলেছেন, এখনও তাস কিন্তু তার হাতে রয়েছে, ফেলেননি। কারণ তিনি দেখতে চাইছেন যে বিজেপি কিভাবে কোন স্ট্র্যাটেজি নিয়ে এগোয়। এখন দেখার যে 2026-এর নির্বাচনে সেটা কিভাবে হয়। বিজেপি কিন্তু অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেস মূলত বাঙালি অস্মিতাকে সামনে আনছে, কারণ ভোটার লিস্টে প্রচুর ভুয়ো ভোটার আছে, এই ইস্যুটাকে আড়াল করার জন্য। আপনার কি? দেখো একদম পরিষ্কার কথা যে এই যে জলটা না, বাঙালি অস্মিতা বলো আর একদিকে, আর অন্যদিকে এই যে ভোটার কার্ডের নিবিড় সংশোধন, এই জল কিন্তু অনেক দূর গড়াবে। 2026-এ এই জল অনেক দূর গড়াবে। 41 লক্ষ, আবারও বলছি 41 লক্ষ ভোটার এখনও পর্যন্ত বাদ গেছে, কততে গিয়ে সেসবে জানে না বিহারে। পশ্চিমবঙ্গে সত্যি সত্যি যে পরিমাণ ভুয়ো ভোটার রয়েছে, কিন্তু সীমান্তবর্তী, হ্যাঁ একদম, তার যদি 50%ও এ রাজ্য থেকে বাদ যায় তাহলে কিন্তু মানে রাজনৈতিক মহলে, বাংলা রাজনৈতিক মহলে যে এই জল কোথায় গড়াবে সেটা কিন্তু আমাদের অপেক্ষায় থাকতে হবে, দেখতে হবে কি হয়। যে মমতা বন্দ্যোপাধ্যায় সচিত্র পরিচয়পত্রের দাবিতে আন্দোলন করলেন, শহীদ হয়েছে, শহীদ সভা সেই জন্য করা হয় 21শে জুলাই, কিন্তু সেই রাজ্যে সেই মুখ্যমন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তার রাজ্যের বিরুদ্ধে অভিযোগ যে এই রাজ্যে ভুয়ো ভোটার প্রচুর রয়েছে। এটা কীভাবে? না, হয়তো আমি বললাম যে এই ইস্যুতে পুরোটা চুপ। আসলে যদি বলো না যে এইটা কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে হয়ে গেছে, এটা কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে হয়ে গেছে। আগ বাড়িয়ে খেলতে গেছিল, এটা শুরু করেছিল কিন্তু রাহুল গান্ধী। যেই দিল্লি ইলেকশন হয়ে গেল তারপর থেকে আগ বাড়িয়ে খেলতে গেছিল রাহুল গান্ধী। তৃণমূল কংগ্রেস সেটাকে এনক্যাশ করতে গেল, যেটা করতে গিয়ে তারাই প্রথমে বলল যে বিভিন্ন রাজ্য, গুজরাটের ভোটার এখানে আছে, বিভিন্ন রাজ্যে বেশ কিছু নাম দিয়ে তারা দেখলো এবং এটা নিয়ে প্রচারও করলো। এই প্রচারটা করার ফলে যেটা হলো, হিতে বিপরীত হয়ে গেল। কিন্তু এখন দেখো, এখন কিন্তু আর এই বিষয়টা নিয়ে তৃণমূল কংগ্রেস চুপ হয়ে যাচ্ছে। অর্থাৎ বলে যে ইতিহাসের একটা কথা আছে না, যে হ্যাঁ, যে 32 বছর আগে যে আন্দোলন, ঠিক আছে, যে ভুয়ো ভোটার রুখতে সচিত্র পরিচয়পত্র দিয়ে ভোট, আর ঠিক 32 বছর পরে এখন সেই ভুয়ো ভোটার ইস্যুতেই কিন্তু তৃণমূল কংগ্রেস ভুগছে এবং তারা চুপ হয়ে আছে। যেটা নিয়ে তাদের আন্দোলন ছিল, আজ তারা চুপ হয়ে আছে। এখন দেখার যে এই জল কত দূর গড়ায়, এবং এই জল কিন্তু মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বিহারের ক্ষেত্রে এখনও সেভাবে কিছু করতে পারিনি। আমরা জানি না সুপ্রিম কোর্ট কী বলবে। সুপ্রিম কোর্ট কিন্তু বন্ধ করতে বলেনি, এটা একটা বড় ওখানে মামলা হয়েছে, প্রায় 10টা পার্টি, এবং আমাদের মহুয়া মৈত্র তিনি এতে করেছেন। কিন্তু আরেকটা বিষয়, যেটা এই যে বাংলা অস্মিতার কথা বলছে না, ইতিমধ্যে আজকে কিন্তু আরেকটা জিনিস আমরা দেখেছি যে একটি বড় সংবাদপত্র গোষ্ঠী তারা একটি খবর করেছে, যেখানে বলছে যে কয়েকজনকে মানে বাংলাদেশি, মানে বাংলায় কথা বলেছে বলে তারা এ রাজ্য থেকে গেছে, তারা বাংলায় কথা বলেছে বলে তাদেরকে প্রায় 4-5 দিন ধরে আটকে রাখা হয়েছিল, তাদেরকে টর্চার করা হয়েছিল। একজনের স্ত্রী
তিনি মানে অন্তঃসত্ত্বা ছিলেন। তো তারপরে তাদের মধ্যে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে বলা হয়েছিল, তাদেরকে জোর করা হচ্ছিল, প্রত্যেকেই কিন্তু মুসলিম বাঙালি। তো এই জায়গাটা থেকে তারা কিন্তু বলছেন না যে তারা পরিযায়ী শ্রমিক হোক বা যাই হোক, তারা কিন্তু একটা কথা বলছেন। তাদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন আপনারা কি এই রাজ্যে ফিরবেন, তারা কিন্তু বলেছেন না, আমরা এই রাজ্যে ফিরে কি করব, সেখানে তো কিছুই নেই, আমরা এখন এখানেই আমাদের থাকতে হবে, পেট চালাতে গেলে আমাদের এই রাজ্যেই থাকতে হবে। তাই আগামী দিনে কিন্তু এই যে সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গায় যাচ্ছে না, যে এই যে বাঙালি ইস্যুতে যে বিষয়টাকে তুলে আনছে, সেটাও কিন্তু একটা মানে দুপক্ষেরই, মানে তৃণমূলও ছাড়বে না, বিজেপিও ছাড়বে না। হ্যাঁ, তো এই জায়গাটা। এবং আজকে আরেকটা বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বেশ কিছু মিডিয়ার নাম করেছেন, যার মধ্যে অন্যতম দূরদর্শন, AI9 এগুলো নাম করেছেন এটা, এবং গদি মিডিয়া বলেছেন। তো আগামী দিনে কিন্তু এটাও একটা বড় বিষয় যে সংবাদ মাধ্যমেও কিন্তু এটার একটা বড় ভূমিকা থাকবে, যে এ রাজ্য থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গেছেন তারা কি ফিরে আসতে চান, যদি ফিরে আসেন তাদের জন্য এ রাজ্য কী ব্যবস্থা করবে, সেই প্রশ্নও কিন্তু আগামী দিনে উঠবে। এটাও একটা বড় ফ্যাক্টর। অন্য বিষয়ে আসি। আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা থেকে একটা পরিষ্কার কথা বোঝা গেল, উনি বললেন যে দিল্লি দখল করতে হবে এরপর। তো কোথাও কি উনি সেট করে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই মোদি ও শুভেন্দু অধিকারী যেন 26-এ কোথাও থাকছে না, এরকম ব্যাপার কি? না, এটা 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 সম্পূর্ণ অন্য জিনিস। এটা উনি জাতীয় রাজনীতির দিকে তাকিয়ে এটা করলেন। দেখো, সবসময় দেখবে ইন্ডিয়া, INDI, এই যে ইন্ডিয়ার মধ্যে একটা জিঞ্জার গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীর মাথা কিন্তু তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তাদের সঙ্গে কারা কারা আছে, তাদের সঙ্গে আছে, আমরা যদি দেখি দিল্লিতে রয়েছে আপ, ইউপিতে রয়েছে সমাজবাদী পার্টি, তারপরে আরও অনেকে রয়েছে। ওদিকে তুমি যদি তামিলনাড়ু দেখো, মানে তারপরে হচ্ছে আমাদের কাশ্মীরে তুমি যে দেখো, এই সমস্ত পার্টিগুলো, ওমর আবদুল্লাহ, হ্যাঁ, এই সমস্ত পার্টিগুলো কিন্তু ইন্ডিয়া জোটে আছে। কিন্তু এরা সবসময় কংগ্রেসকে, কারণ অন্যান্য রাজ্যে কংগ্রেসও কিন্তু এদের সঙ্গে আছে, যার ফলে অন্যান্য রাজ্যে এবং এ রাজ্যে যেহেতু CPM, কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছে, সেই জায়গাটা থেকে এই যে কংগ্রেসকে সবসময় ডিস্টার্ব করা, সেই জন্য এইটা একটু বলে রাখা যে দিল্লি দখল করবে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের কি বলে নরেন্দ্র মোদীর প্রতিপক্ষ, মানে প্রতিদ্বন্দ্বী বলা যায়। এদিকে মোদী মুখ, এদিকে মমতা মুখ, এটাকে কিন্তু এখন থেকেই তিনি ভাসিয়ে রাখতে চাইলেন। এখানে কিন্তু জাতীয় রাজনীতির প্রেক্ষিতে নিয়ে কথাটা বলছেন। সচিত্র পরিচয়পত্র দিয়ে ভোট দেওয়ার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অভিযানে ডাক দিয়েছিলেন, আর সেই অভিযানে শহীদ হয়েছিলেন 13 জন যুব কংগ্রেসের কর্মী। সেই উপলক্ষে কিন্তু 21শে জুলাই পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন করেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার সরকারের সময় রাজ্যে ভুয়ো ভোটারের অভিযোগ একাধিক রয়েছে। তিনি বলছেন যদি একজনও বাঙালি ভোটারের গায়ে হাত পড়ে তাহলে কিন্তু তিনি দিল্লি দখল করবেন। ইস্যুটা কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।